আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আশা করি সবাই ভালো আছেন। সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ভিডিওটি। আজকের ভিডিওটি 18তম নিবন্ধন প্রার্থীদের জন্য যেমনই গুরুত্বপূর্ণ, তেমনি একইভাবে গুরুত্বপূর্ণ 19তম নিবন্ধন প্রার্থীদের জন্য। আপনারা জানেন যে নিবন্ধন পরীক্ষায় সবচেয়ে কঠিন ধাপ হচ্ছে রিটেন পরীক্ষা। আর আজকে আমরা যে বিষয়গুলো আলোচনা করব, সেই বিষয়গুলো যদি একজন 18তম নিবন্ধন প্রার্থী সঠিকভাবে খাতার মধ্যে উপস্থাপন করে থাকেন, তাহলে ইনশাআল্লাহ তিনি রিটেন পাস করবেন এবং 19তম নিবন্ধন প্রার্থী যারা আছেন তাদের জন্য এই বিষয়গুলো জানা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ আপনাদের সার্কুলার সিক্রিট প্রকাশ হবে 19তম প্রিলি এবং এই প্রিলি মোটামুটি সবাই পাস করে যান, কিন্তু রিটেন হচ্ছে সবচেয়ে বড় বাধা। এই রিটেন বাধা আপনাদের উতরানোর জন্য আমি কিছু বিষয় আলোচনা করব, যে বিষয়গুলো আপনারা ফলো করলে ইনশাআল্লাহ প্রথমবারই আপনি নিবন্ধন রিটেন উতরে যাবেন। তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করি। তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ শেষ পর্যন্ত দেখার অনুরোধ করছি। খাতায় যেভাবে লিখে থাকলে আপনি ইনশাআল্লাহ পাস করবেন। 18তম নিবন্ধন প্রার্থীরা যদি এভাবে লিখে থাকেন তাহলে ইনশাআল্লাহ পাস করবেন। প্রথম পয়েন্টে উপস্থাপনা সুন্দর হতে হবে। এখন প্রশ্ন, কিভাবে উপস্থাপন সুন্দর করবেন? খুব বেশি কষ্ট নেই উপস্থাপনা সুন্দর করতে। প্রথম যে বিষয়টি, খাতা পাওয়ার পরে মার্জিন দিয়ে নিবেন। সেটা হতে পারে কালো কালির কলম, হতে পারে নীল কালির কলম কিংবা পেন্সিল, অথবা আপনি খাতা ভাঁজ করেও দিতে পারেন। এটা কোনো ম্যাটার না। তবে আমার মতে পেন্সিল দিয়ে মার্জিনটা টেনে নেওয়াই বেটার। তারপর যেটা করবেন সেটা হলো যে কত নম্বর প্রশ্ন লিখছেন সেটা বড় করে লিখে নিচে আন্ডারলাইন করে দিবেন। এরপরে কাজ, 10 মার্কের প্রশ্ন হলে ভূমিকা উপসংহার দিতে হবে, যা আপনার খাতার মান বাড়িয়ে দিবে। ভূমিকা এবং উপসংহার উক্তি বা সংজ্ঞা দিয়ে খুব সংক্ষেপে লেখার চেষ্টা করবেন। কারণ আপনারা একটা 10 মার্কের প্রশ্ন খুব বেশি বড়ও লিখতে পারবেন না, আবার খুব বেশি ছোটও লিখতে পারেন না। সামঞ্জস্যপূর্ণ লেখায় মোটামুটি আপনার 3-4 পেজ বা 5 পেজের মধ্যেই লিখলে এনাফ বলে আমি মনে করি। এরপরে যে পয়েন্টটি আছে, সকল প্রশ্নের মান একই করার চেষ্টা করতে হবে। যেমন ধরেন একটা প্রশ্ন 8 পেজ লিখলাম আর অন্য একটা পেজ 3 পেজ লিখলাম, তাহলে পরীক্ষকের কাছে বিষয়টা দৃষ্টিকটু লাগলে মার্ক কমে যাবে। তাই যাই লিখেন না কেন লেখার গুণগত মান বজায় রাখা জরুরি। এরপরে যে বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ সেটি হলো আপনাকে অবশ্যই সকল প্রশ্নের উত্তর করে আসতে হবে। কেননা একজন 100 মার্ক সম্পূর্ণ লিখে আসলো আর আপনি 80 বা 90 মার্ক লিখে আসলেন, আপনি কিন্তু ইতিমধ্যে তার চেয়ে 10 থেকে 20 মার্কের পিছিয়ে গেলেন। কারণ আপনি সেগুলোর অ্যান্সার করেননি। হয়তো সে আপনার চেয়ে প্রশ্নের উত্তরের আকার কিছুটা ছোট দিয়েছে কিন্তু সবগুলো লিখে এসেছে। সেটা তার জন্য প্লাস পয়েন্ট আর আপনার জন্য মাইনাস পয়েন্ট। আরেকটি বিষয় হলো পরীক্ষক এটাও লক্ষ্য করেন যে নির্ধারিত সময়ের মধ্যে আপনি সব প্রশ্ন লিখে এসেছেন কিনা। কারণ আপনিও একজন ভবিষ্যৎ শিক্ষক হতে চলেছেন। সো অবশ্যই একজন পরীক্ষক এই জিনিসটা লক্ষ্য করবেন বা খেয়াল করবেন যে আপনি সবগুলো অ্যান্সার করেছেন কিনা। যদি অ্যান্সার করে থাকেন তাহলে আপনার জন্য অবশ্যই প্লাস পয়েন্ট বলে আমি মনে করি। তবে আমি এমনটা বলছি না যে 80 বা 90 মার্কের উত্তর করে পাস করা যাবে না। 80 বা 90 এর উত্তর করেও পাস করবেন, তবে সেক্ষেত্রে আপনাকে খুবই ভালো লিখতে হবে। যেটা সম্ভব হবে গণিত বা আইসিটির মতো বিষয়গুলো, যেগুলোতে ম্যাথ থাকে, ম্যাথমেটিক্যাল টার্ম থাকে, সেগুলোতে আপনি যেটা লিখবেন সেটাই মার্ক দেওয়া হয়, ফুল মার্ক দেওয়া হয়। বাংলা লেখার বিষয়গুলোতে 80 অথবা 90 উত্তর করে পাস করা কিছুটা কঠিন হয়ে পড়ে। তাই অবশ্যই যেকোনো পরীক্ষায় সম্পূর্ণ উত্তর করে আসার চেষ্টা করবেন। এরপরে সময় মেইনটেইন করা, সামঞ্জস্যপূর্ণ লেখা খুবই জরুরি। তা না হলে এক প্রশ্ন 7 পেজ আর এক প্রশ্ন 2 পেজ, যেটা অধিকাংশ পরীক্ষার্থী করে থাকে। তাই এই বিষয়ে নজর দিতে হবে। প্রামাণ্য সংজ্ঞার ক্ষেত্রে ইংলিশ সংজ্ঞা দিতে পারলে আপনার খাতার উপস্থাপনা অন্যান্যদের তুলনায় বেড়ে যাবে। ইংরেজি সংজ্ঞা খুবই একটি গুরুত্বপূর্ণ বিষয়। আপনি একটা সাধারণ সংজ্ঞা দিলেন, কারণ সংজ্ঞাতে যেহেতু 3 মার্ক থাকে, সেখানে আপনি একটা সাধারণ সংজ্ঞা দিলেন, একটা ইংরেজি সংজ্ঞা দিলেন। তাহলে সেক্ষেত্রে আপনার লেখার গুণগত মানটা বেড়ে যাবে এবং টিচারেরও মোটামুটি আপনার টিচার স্যাটিসফাইড হলে আপনার নাম্বারটা বেড়ে যাবে। এরপরে যে বিষয়টা আসে সেটা হলো আপনার হাতের লেখা। সবার হাতের লেখা সুন্দর হবে এমনটা নয়। হাতের লেখা আপনার খারাপ হলে প্রবলেম নাই, কিন্তু অবশ্যই আপনাকে পরীক্ষক যেন পড়তে পারে তাই স্পষ্ট
যথেষ্ট ফাঁকা করে লিখে আকর্ষণীয় করতে হবে। এখন আপনার লেখা ধরেন ছোট বা একটু আঁকাবাঁকা বা একটু কম ভালো, তো আপনাকে অবশ্যই স্পষ্ট করে যথেষ্ট স্পেস দিয়ে লিখতে হবে যেন পরীক্ষক সেটা পড়তে পারে, বুঝতে পারে। যেন পরীক্ষক খাতা মূল্যায়ন করতে গিয়ে বিরক্ত না হন। পরীক্ষক একবার বিরক্ত হলে সেটা আপনার নম্বরের উপর প্রভাব পড়বে। এখন একজন পরীক্ষক খাতা মূল্যায়ন করার সময় যদি দেখে যে আপনার লেখা বুঝতে পারছে না, সেক্ষেত্রে সে একটু বিরক্ত বোধ করবে এবং ভাববে যে খুব একটা ভালো লিখে নাই। আপনি যদিও খুব ভালো লিখেছেন, তথ্য দিয়েছেন, তখন সেটা এড়াই যাবে। সেক্ষেত্রে আপনার নাম্বার কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে। মনে রাখবেন, কিছু প্রশ্ন ভালো লিখতে গিয়ে ১-২টা প্রশ্ন ছেড়ে আসার চেয়ে গঠনমূলক সংক্ষেপে সম্পূর্ণ প্রশ্ন লিখে আসা বুদ্ধিমানের কাজ। কারণ গদবাঁধা ১০ লাইন লেখার চেয়ে সামঞ্জস্যপূর্ণ ৪ থেকে ৫ লাইন লেখা উত্তম। তো এই ছিল আজকের বিষয়। আমি খুব সংক্ষেপে আপনাদের বিষয়গুলো উত্থাপন করার চেষ্টা করেছি যেন আপনাদের প্রিলি ১৯তম রিটেন এবং ১৮তম যারা প্রার্থী আছেন এভাবে যদি রেজাল্ট লিখে থাকেন ইনশাল্লাহ সবাই পাস করবেন এবং ১৯তম বিশেষ করে ১৯তম রিটেন প্রার্থী যারা আছেন তারা অবশ্যই রিটেন পরীক্ষার সময় এই বিষয়গুলো মাথায় রাখবেন। তো এই ছিল আজকের বিষয়। সবাই আশা করি ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। কোনো কিছু জানানোর বা মতামত থাকলে কমেন্ট বক্সে লিখে জানান। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।